আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রথম চ্যাপ্টারের 3 নম্বর ক্লাসে সংযুক্ত আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এরর ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন অফ এররস ইন মেজারমেন্ট। আমরা ইতিপূর্বে এররকে ডিফাইন করেছি, এররকে ক্লাসিফাই করেছি। আজকে কিছু ইকুয়েশন তৈরি করব এবং অতি সহজ সরল করে ইকুয়েশন তৈরি করব এবং সেগুলো ব্যবহার করে কিছু প্রবলেম সলভ করব। আর সর্বশেষে আমাদের একটা আজকে এমসিকিউ কোশ্চেন তোমাদের কাছে দিয়ে দেব। সেই এমসিকিউ কোশ্চেনের আনসার তোমরা তৈরি করে আমাকে জানাবে, আমি বলে দেবো কিভাবে জানাতে হবে, আমাকে জানাবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা পাঠে যাই। আমার মনে হয় একটা বই সাথে রাখলে ভালো হয়। শিক্ষার্থীবৃন্দ, ক্যালকুলেশন অফ এরর ক্যালকুলেশন করব। তো আমরা ইতিপূর্বে বলেছি যে এরর হচ্ছে অনিবার্য। এররকে আমরা অ্যাভয়েড করতে পারি না। সকল পরিমাপের সাথেই এরর থাকবে, তবে আমাদের পরিমাপটা সঠিক হইল কিনা সেটা হলো এরর কতটুকু মিনিমাম, সেটা দিয়েই বোঝা যাবে আমাদের মেজারমেন্ট কত কারেক্ট। আবারও বলছি, এই এরর ইজ নট দ্য মিস্টেক, এরর ইজ নট রং, এরর ইজ রাইট, এরর ইজ দ্য অ্যাসোসিয়েশন অফ মেজারমেন্ট। মেজারমেন্টের সাথে এরর থাকবেই। তাহলে এবার আমরা মেজারমেন্ট কতটুকু সঠিক এটা জানার জন্য এরর কতটুকু সেটা জানতে হবে। সেজন্য এররটা ক্যালকুলেশন করব। খুব সাদামাটা কিছু ইকুয়েশন আমি তৈরি করতে চাই। এরর হচ্ছে, আমি মনে করি এরকম একটা কিছু মনে করতে পারি যে এইটা হলো প্রকৃত মাপ মনে করতে পারি। এটা যদি এটা একটা লাঠি হয়, দণ্ড হয়, তাহলে এইটা হচ্ছে তার প্রকৃত দৈর্ঘ্য। এই প্রকৃত দৈর্ঘ্যকে মাপতে যেয়ে এটা কম অথবা বেশি হতে পারে, কম অথবা বেশি এরকম স্পষ্ট করে, এত বেশি হবে না কিন্তু আমার দেখানোর জন্য একটু বড় করে আমার রাখতে হচ্ছে। এইটুকু বেশি অথবা এইটুকু কম, এইটুকু কম হইতে পারে। এই যে কম বা বেশি, দিস ইজ ডেভিয়েশন, এটাকে বলা হয় পরিমাপের বিচ্যুতি। এই পরিমাপের বিচ্যুতিটাই এক ধরনের ত্রুটি। এই ত্রুটিটার নাম হচ্ছে মোট ত্রুটি, এই ত্রুটিটার নাম হচ্ছে পরম ত্রুটি। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় পরম ত্রুটি, এটাকে বলা হয় মোট ত্রুটি, এটাকে বলা হয় বিচ্যুতি, পরিমাপের বিচ্যুতি। এই পরিমাপের বিচ্যুতি কি আমরা এইভাবে যদি লিখি, এইটা যদি আমার প্রকৃত মাপ হয়, প্রকৃত মাপকে আমরা এক্স নট দিয়ে যদি লিখি, এক্স নট হচ্ছে প্রকৃত মাপ। আর আমরা যেটা মেপে পাইলাম, পরিমাপ্য যেটা মেজার্ড হলো এক্স, মেজার্ড ভ্যালু। শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করতে হবে, এক্স হচ্ছে মেজার্ড ভ্যালু, অর্থাৎ পরিমাপ করে আমরা যেটা পাইছি সেটা এক্স, আর যেটাকে মাপতে চাই সেটা হলো এক্স নট। তাহলে এই যে এইটুকু কি? এইটুকু হচ্ছে ডেল এক্স, এইটুকু হচ্ছে ডেল এক্স, এইটুকুই হচ্ছে বিচ্যুতি। এইটুকুই বলা হয়, এটাকে বলা হয় মোট ত্রুটি, এটাকে বলা হয় কি? পরম ত্রুটি, এটাকে বলা হয় অ্যাবসলিউট এরর, পরম ত্রুটি বা অ্যাবসলিউট এরর। তাহলে এই অ্যাবসলিউট এরর বা পরম ত্রুটি ডেল এক্স হচ্ছে এক্স মাইনাস এক্স নট। দিস ইজ অ্যাবসলিউট এরর, দিস ইজ টোটাল এরর, দিস ইজ মোট বিচ্যুতি, এটা হলো মোট বিচ্যুতি। এটাকে বলা হয় পরম বিচ্যুতি। হ্যাঁ, পরম বিচ্যুতি হচ্ছে কি? ডেল এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এক্স নট। এটা আমাদের প্রথম ইকুয়েশন এবং আশা করি এর থেকে সরল ইকুয়েশন কি হবে? হ্যাঁ, সরল ইকুয়েশন। এইবার আমরা এর থেকে আরো ত্রুটির পাই। এটার নাম হলো কি? এটার নাম হচ্ছে পরম ত্রুটি। এটার নাম হচ্ছে পরম ত্রুটি, পরম ত্রুটি, পরম ত্রুটি, পরম ত্রুটি, পরম ত্রুটি, এটার নাম হচ্ছে পরম ত্রুটি। এবার
এই পরম ত্রুটিকে যদি আমরা এক্স নট দিয়ে ভাগ করে দেই তখন ওটাকে বলবো আমরা কি, ওটাকে বলবো আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, অথবা ওইটাকে বলবো আমরা আনুপাতিক ত্রুটি, আনুপাতিক ত্রুটি। দিস ইজ ইকুয়াল টু কি, দিস ইজ ইকুয়াল টু ডেল এক্স বাই এক্স নট হলো এক্স মাইনাস এক্স নট বাই এক্স নট। দিস ইজ রিলেটিভ এরর, দিস ইজ আপেক্ষিক ত্রুটি, দিস ইজ আনুপাতিক ত্রুটি। তাহলে এইখান থেকে আবার এই আনুপাতিক ত্রুটিটাকে আরো সুন্দর করে উপস্থাপন করার জন্য শতকরা ত্রুটি নামে একটা ত্রুটি ক্যালকুলেশন করা হয়, তার নাম হচ্ছে কি শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি, পার্সেন্টেজ এরর। শতকরা ত্রুটি কি, শতকরা ত্রুটি হচ্ছে ডেল এক্স বাই এক্স নট ইন্টু 100%, ইন্টু 100%, দিস ইজ ইকুয়াল টু x minus x naught by x naught into 100%। এই মোটামুটি আমাদের ত্রুটির সমীকরণ। আরো সমীকরণে আমরা যাব, এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের অতি ফান্ডামেন্টাল ত্রুটি নির্ণয়ের জন্য সমীকরণ। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা এই সমীকরণগুলো ব্যবহার করে একটা প্রবলেম সলভ করি। এই যে স্লাইডে প্রবলেমটা দেয়া আছে, হ্যাঁ স্লাইডটা দেখা, স্লাইডের প্রবলেমটা আছে, স্লাইডের এক পাশে একটা প্রবলেম আছে। একজন ছাত্র ল্যাবে অভিকর্ষ ত্বরণের মান মেপে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার নির্ণয় করলো, কিন্তু সে যখন স্প্রিং ভিত্তিতে 0.01 কেজি ঝুলিয়ে দিল, তাতে স্প্রিং এর যে পার্ট আসে সেই পার্ট হচ্ছে 0.0979 নিউটন। ছাত্রটির পরিমাপের পরম ত্রুটি কত, আনুপাতিক ত্রুটি কত, আর শতকরা ত্রুটি কত, এগুলো আমরা নির্ণয় করতে চাই। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি পরম ত্রুটি নির্ণয় করতে চাই, দুটা মান লাগবে, দুটা তথ্য লাগবে। তথ্য হচ্ছে কি, এটা হলো মেজার্ড ভ্যালু, আর এটা হলো কি প্রকৃত ভ্যালু, ট্রু ভ্যালু, প্রকৃত মান। এখানে মেজার্ড ভ্যালু এক্স দেয়া আছে, এক্স হচ্ছে কত, এক্স হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। দিস ইজ মেজার্ড ভ্যালু, ওই ছাত্র পরীক্ষাগারে এগুলো মেপেছে। আর প্রকৃত অর্থাৎ ওই ক্ষেত্রে, ওই জায়গায়, ওই স্থানে পৃথিবী কতটুকু বল প্রয়োগ করে, কতটুকু বল প্রয়োগের কারণে কতটুকু ত্বরণ হয়, সেই ত্বরণটাই হচ্ছে প্রকৃত অভিকর্ষ ত্বরণ। সেটা আমরা পাবো কোথা থেকে, সেটা পাবো ওই যে আমরা জানি F equal to mg। এই F কিন্তু এই ছাত্র যখন ওই যে স্প্রিং এর মধ্যে ভরটা ঝুলিয়ে দিল, সেই স্প্রিং এর যে স্প্রিং ব্যালেন্সের যে পার্ট, সেই পার্ট হচ্ছে F, এবং সেটা হচ্ছে কি 0.979 নিউটন ডিভাইডেড বাই m। m হচ্ছে কত, m হচ্ছে 0.01 কেজি। দিস ইজ ইকুয়াল টু g, দিস ইজ দ্য ট্রু ভ্যালু অফ g। এটা হচ্ছে g এর প্রকৃত মান, এবং এটা আমরা যদি ক্যালকুলেশন করি, এর মানটা পাবো আমরা, এর মান পাবো 9.79 মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড। দিস ইজ ট্রু ভ্যালু। আমাদের যেই মাপটা মাপতে চাই, যেই বিষয়টা মাপতে চাই, যেই বিষয়ের পরিমাপ করতে চাই, সেই বিষয়টা হলো এটা প্রকৃত মান। আর এটা হলো কি, আমরা মানটা মেপে পাইলাম, পরিমাপ্য মান। তাহলে অতি সহজেই আমরা ডেল এক্স এখান থেকে পেয়ে যাচ্ছি। ডেল এক্স হচ্ছে আমাদের এখানে, ডেল এক্স হচ্ছে জি এর মানের, জি নির্ণয়ের পরম ত্রুটি, অথবা এটাকে বলবো আমরা কি অ্যাবসলিউট এরর, অথবা এটাকে কি বলবো আমরা কি মোট ত্রুটি। দিস ইজ ইকুয়াল টু এক্স ডেল এক্স, অথবা ডেল জি দেই, ডেল জি হচ্ছে জি মাইনাস জি নট, দ্যাট ইজ 9.8 minus 9.79
this is equal to 0.01. This is কি total error, মোট ত্রুটি। এটাকে বলছি আমরা কি বলি পরম ত্রুটি। হ্যাঁ, ওকে, আমরা বিচ্যুতিও বলতে পারি, এটাকে বিচ্যুতিও বলতে পারি। ওকে, একটা আমরা নির্ণয় করলাম, আর এটা হচ্ছে কি আনুপাতিক ত্রুটি নির্ণয় করব। একইভাবে এই সমীকরণ আমরা এই সমীকরণ ব্যবহার করব আনুপাতিক ত্রুটি। তাহলে আনুপাতিক ত্রুটির জন্য আনুপাতিক ত্রুটি কত হবে? আনুপাতিক ত্রুটি হবে আনুপাতিক ত্রুটি হচ্ছে ডেল জি বাই জি নট। ডেল জি আমরা পাইলাম একটু আগে 0.01, আর ডেল জি নট হচ্ছে 9.79। This is equal to 0.00102. This is আনুপাতিক ত্রুটি, রিলেটিভ এরর। এই রিলেটিভ এররকে আর একটু সংক্ষিপ্ত করে বোধগম্য করার জন্য অন্যভাবে প্রকাশ করা হয়, সেটাকে বলে সেটাকে বলা হয় শতকরা ত্রুটি। শতকরা ত্রুটি আমরা নির্ণয় করে ফেলি। শতকরা ত্রুটি হচ্ছে ডেল জি বাই জি নট ইন্টু 100%। তাহলে সরি, এটা একটা পয়েন্ট আছে, 0.00102 ইন্টু 100%। দিস ইজ ইকুয়াল টু 102%। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এরকম বহু অঙ্ক আছে তোমাদের বইতে, এগুলো এইভাবেই তোমরা সলভ করতে পারবে আশা করি। আচ্ছা, তাহলে আমরা একটা প্রবলেম সলভ করলাম। এবার আমরা একটু পরের স্লাইডে দেখি। শিক্ষার্থীবৃন্দ, অনুরূপ আরেকটা প্রবলেম, এবার প্রবলেম 1টা একটু আমরা দেখে নিই, এটা আমরা সলভ করব। একটা মাঠের দৈর্ঘ্য হচ্ছে কত? 500 মিটার, কিন্তু মেপে তার দৈর্ঘ্য 508 মিটার পাওয়া গেল। বোঝা গেল এখানে ত্রুটি আছে। তাহলে পরিমাপের পরম ত্রুটি কত? খুব সহজে বলে দেওয়া যাচ্ছে, পরম ত্রুটি হচ্ছে কত? 500 মাঠের দৈর্ঘ্য, দ্যাট ইজ x নট, আর 508 হচ্ছে x, তাহলে পরম ত্রুটি হবে x মাইনাস x নট। শিক্ষার্থীবৃন্দ, এটা এমনও হতে পারে x নট মাইনাস x, এইটাও হতে পারে। কিন্তু সেক্ষেত্রে যোগ বিয়োগের একটা ব্যাপার আসে। কখনোই আমরা যখন ত্রুটি মাপবো, ত্রুটিকে পজিটিভ হিসাবে কনসিডার করব। ত্রুটি নেগেটিভ না, ত্রুটি পজিটিভ হিসাবে আমরা কনসিডার করবো। যাই হোক, আমরা সমীকরণ x মাইনাস x নট যদি ব্যবহার করি, এই ক্ষেত্রে এই অঙ্কেতে x হচ্ছে আমাদের 508, আর x নট হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য 500। তাহলে বিয়োগ করলে আমরা পাই কত? বিয়োগ করলে পাই 8। এই 8 হচ্ছে পরম ত্রুটি। আর আপেক্ষিক ত্রুটি কি হবে? আপেক্ষিক ত্রুটি হবে 8কে যদি আমরা প্রকৃত মান দ্বারা ভাগ করি, প্রকৃত মান হচ্ছে 500 দ্বারা ভাগ করলে যে মান পাবো সেটা হচ্ছে কি? আপেক্ষিক ত্রুটি। আর এটাকে 100% দিয়ে গুণ করলেই হয়ে গেল কি? শতকরা ত্রুটি। শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় আর বেশি কিছু বলার দরকার নাই। একটু এটার পরের অংশটাতে যাই আমরা। পরের অংশ, এই অঙ্কটা একটা পরের অংশ আছে। এই মাপকাঠি দিয়ে যে মাঠের দৈর্ঘ্য 500 মিটার মাপা হলো, তার প্রকৃত দৈর্ঘ্য কত হবে, এটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। এটা ক্যালকুলেশন করার জন্য আমরা যে আপেক্ষিক ত্রুটির সমীকরণ ব্যবহার করেছি, সেই সমীকরণ এখানে ব্যবহার করতে পারি। এই আপেক্ষিক ত্রুটির সমীকরণ, এই সমীকরণটা আমরা ব্যবহার করতে পারি। আপেক্ষিক ত্রুটির সমীকরণ, আপেক্ষিক ত্রুটি আমরা একটু আগে ক্যালকুলেশন করলাম। আপেক্ষিক ত্রুটিটা এরকম ছিল, মোট ত্রুটি ছিল আমাদের 8, আর প্রকৃত মানটা কত? প্রকৃত মান হচ্ছে এখানে মাঠের দৈর্ঘ্য হচ্ছে 500 মিটার মাপা হইল। তাহলে এই মাঠের দৈর্ঘ্য, প্রকৃত দৈর্ঘ্য কত? প্রকৃত দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি x নট।
এক্স নট, দিস ইজ ইকুয়াল টু এক্স হচ্ছে যেই মাপটা মাপলাম 500, আর প্রকৃত মাপ হচ্ছে এক্স নট বা এক্স নট। বাস এখান থেকে এক্স নটের ভ্যালু বের করলেই আমরা পেয়ে যাব প্রকৃত দৈর্ঘ্য, অর্থাৎ যেই দৈর্ঘ্যটা আমরা 500 মিটার মাপছি সেটা আসল দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাচ্ছি। আসল দৈর্ঘ্যটা কত এটা ক্যালকুলেশন করে বের করে ফেলা যাবে। শিক্ষার্থীবৃন্দ এই পাশে এই যে আনসারগুলো দেয়া আছে, হ্যাঁ এই আনসার, হ্যাঁ ব্যাস এটা হলো 492.12 হবে। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা একই ইকুয়েশন দিয়ে দুইটা প্রবলেম সলভ করলাম। এইবার শিক্ষার্থীবৃন্দ আমরা আরেকটু সামান্য জটিল একটা ইকুয়েশন, সামান্য জটিল, খুব বড় জটিল না, বেশি জটিল না, সামান্য জটিল শিক্ষার্থীবৃন্দ একটা সমীকরণ তৈরি করো। হ্যাঁ খুব বেশি জটিল না শিক্ষার্থীবৃন্দ, সহজ। হ্যাঁ সহজ। কেমন শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি ক্ষেত্রফল কোনো স্থানের যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করি, ক্ষেত্রফল কি মাপতে পারবো কোনো মিটার দিয়ে, কোনো স্কেল দিয়ে? আমরা পারি না। আমরা কি করি, যদি জায়গাটা আয়তাকার হয় সেই জায়গার দৈর্ঘ্য মাপি, প্রস্থ মাপি, আর যদি জায়গাটা বৃত্তাকার হয় তাহলে তার ব্যাসার্ধ মাপি, ক্ষেত্রফলের সমীকরণ দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করি, ঠিক কি না? এইরকম, অর্থাৎ ওইখানে ক্ষেত্র মাপা হয় না, হয় দৈর্ঘ্য মাপা হয়, প্রস্থ মাপা হয়, না হয় কি করতে হবে, ব্যাসার্ধ মাপতে হবে, ইত্যাদি মাপতে হবে। তাহলে এই দৈর্ঘ্য মাপতে গেলে তো ত্রুটি হবে, আবার প্রস্থ মাপতে গেলেও ত্রুটি হবে, তাহলে ক্ষেত্রফলের ত্রুটিটা কি হবে? এই ক্ষেত্রফলের ত্রুটি দৈর্ঘ্যের ত্রুটির সাথে প্রস্থের ত্রুটির সাথে সম্পর্ক যুক্ত হবে। এই জাতীয় আমরা একটা সমীকরণ তৈরি করতে চাই, যে এই সমীকরণ দিয়ে এরকম যে ডিরাইভড যে কোয়ান্টিটিগুলো আছে সেই কোয়ান্টিটিগুলোর ত্রুটি নির্ণয় করব। ডিরাইভড, আবার বলছি ডিরাইভড, অর্থাৎ কি যৌগিক যে রাশিগুলো আছে সেই রাশিগুলোর ত্রুটি আমরা কিভাবে নির্ণয় করব। যেমন ঘনত্ব আমরা যদি মাপতে চাই, ঘনত্ব নির্ণয় করতে চাই, ঘনত্ব তো সরাসরি ঘনত্ব আমরা নির্ণয় করার জন্য আমাদের কাছে কোনো মিটার নাই। আমাদের কাছে মিটার নির্ণয় করা কি আছে, ওজন নির্ণয় করা, ওজন বা ভর নির্ণয় করার ব্যালেন্স আছে, পাল্লা আছে, আর বস্তুটার আয়তন অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এইগুলো মাপার মিটার আছে। সুতরাং দৈর্ঘ্য মাপবো, প্রস্থ মাপবো, উচ্চতা মাপবো, মেপে আয়তন তৈরি করব, আবার ভর লাগবে, ওই ভরকে আয়তন দিয়ে ভাগ করব, তাহলে ঘনত্ব হবে। তাহলে ঘনত্বের ত্রুটিটা তো আমরা মেপে তো ত্রুটি হয় না ঘনত্বের মধ্যে, ঘনত্বের ত্রুটি হচ্ছে ক্যালকুলেটেড এরর। তাহলে এই ক্যালকুলেটেড এরর এর সাথে মাপার এরর, অর্থাৎ এই যে দৈর্ঘ্য মাপলাম, প্রস্থ মাপলাম, ভর মাপলাম, এই ত্রুটিগুলোর কি রিলেশন, আমরা এই জাতীয় একটা সমীকরণ তৈরি করে নেই, তারপরে আমরা এরকম কিছু প্রবলেমও সলভ করবো শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা একটা সাধারণ সমীকরণ তৈরি করতে চাই। মনে করি এই যে ডিরাইভড যে কোয়ান্টিটির কথা বললাম, যৌগিক যে রাশিটার কথা বললাম, ক্ষেত্রফলের কথা বললাম, এই ক্ষেত্রফল হলো আমার এক্স, ক্ষেত্রফল হলো এক্স। আর এই ক্ষেত্রফলকে কি, ক্ষেত্রফল ইকুয়াল টু কি, ক্ষেত্রফল ইকুয়াল টু ওয়াই ইন্টু জেড, ওয়াই ইন্টু জেড। এটা একটা সাধারণ কথা বলছি, এটা সবসময় যে ক্ষেত্রফল হবে এরকম না, অন্য কিছু হতে পারে। সুতরাং এদের সাথে সম্পর্কটা কি, একটা সাধারণ সম্পর্ক আমরা ধরে নিলাম, ওয়াই টু দ্য পাওয়ার এম আর জেড টু দ্য পাওয়ার এন। এটা একটা সাধারণ সমীকরণ শিক্ষার্থীবৃন্দ, কখনোই এটা একটা বিশেষ সমীকরণের চিন্তা করা ঠিক হবে না। তাহলে আমার এক্স ডিপেন্ডস অন ওয়াই অ্যান্ড জেড, জেড এর সাথে, তাহলে এখানে জেড মাপবো, সরি ওয়াই মাপবো আর জেড মাপবো, এক্স ক্যালকুলেট করবো। ওকে, তাহলে এদের ত্রুটির সাথে এর ত্রুটির সম্পর্কটা তৈরি করার জন্য শিক্ষার্থীবৃন্দ একটু ধৈর্য ধরতে হবে। এখানে একটা নতুন কৌশল আমি ইউজ করবো, এটাকে বলা হয় কি ব্যবকলন করা। এটাকে নাম হচ্ছে শিক্ষার্থীবৃন্দ, কথাটা শুনে থাকবো তোমরা, ব্যবকলন করা, ডিফারেন্সিয়েট করা। ডিফারেন্সিয়েট করা আমরা পরে আসবো, ডিফারেন্সিয়েট তোমরা হয়তো ব্যবকলন প্রক্রিয়ার মধ্যে এখনো আসোনি, এটা ক্যালকুলাসের বিষয়, গণিতের দ্বিতীয় পত্রের বিষয়, কিন্তু আমাদের যখন আমরা ভেক্টর পড়ব তখন ভেক্টরের মধ্যেই এই ব্যবকলনটা আসবে, ভেক্টরের মধ্যে প্রয়োজনীয় ব্যবকলনটুকু আমরা করব। শিক্ষার্থীবৃন্দ এই মুহূর্তে আমি যে ব্যবকলনটা লাগবে একেবারেই প্রাইমারি ব্যবকলন, এই জিনিসগুলো আমি তোমাদেরকে আশা করি এইগুলো একটু বোধগম্য করার চেষ্টা করতে পারবো। ব্যবকলন মানে কি, ব্যবকলন মানে ক্ষুদ্র করা। এই যে এক্স এর কথা বলছি, এক্স কে আমার চিত্রটা কেমন হয়, দিস ইজ এক্স, এরকম একটা চিত্র হতে পারে, বড় একটা জিনিস, বড় একটা এক্স হচ্ছে একটা বড় জিনিস। তাহলে
ব্যবকলন মানে কি? ব্যবকলন মানে তাকে ছোট করে ফেলা, এরকম ছোট করে চিন্তা করা। এইটুকু হচ্ছে ব্যবকলিত অংশ। দিস ইজ টোটাল এক্স, আর এইগুলো হচ্ছে এক্স এর ছোট অংশ। এক্স এর ছোট অংশ, এটাকে আমরা সাধারণত এরকম ডিএক্স দিয়ে লিখি। শিক্ষার্থীবৃন্দ, একটু নতুন জিনিস মনোযোগ দিয়ে শুনতে হবে। হ্যাঁ, এই এক্স হচ্ছে পুরো একটা ক্ষেত্রফল, পুরো একটা ফাংশন। হ্যাঁ, যেমন আমরা মনে করতে পারি এক্স হচ্ছে বাংলাদেশের লোক সংখ্যা। বাংলাদেশের লোক সংখ্যা কত? 20 কোটি। বাংলাদেশের লোক সংখ্যা 20 কোটি, কিন্তু তোমাদের ক্লাসের লোক সংখ্যা কত? আমাদের ক্লাসের লোক সংখ্যা 100 জন। তাহলে 100 জনকে আমরা যদি 20 কোটি লোককে এক্স বলি, আর তোমাদের ক্লাসের লোক সংখ্যা, ছাত্র সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা যেটাকে বলবো সেটাকে বলবো আমরা কি? ডিএক্স। এটা ডিএক্স। দিস ইজ নট ডি ইন্টু এক্স, দিস ইজ ডিএক্স। ক্লিয়ার করতে হবে। দিস ইজ নট ডি ইন্টু এক্স, এটা না, এটা হলো ডিএক্স, এক্স এর অংশ। দিস ইজ এক্স এর অংশ। হ্যাঁ, দিস ইজ ডিফারেন্সিয়াল পার্ট অফ এক্স। দিস ইজ এক্স এর ব্যবকলিত অংশ, এক্স এর ছোট্ট অংশ, এক্স এর খানিকটা। ওকে শিক্ষার্থীবৃন্দ, তাহলে তার ব্যবকলন হলো ডিএক্স। একইভাবে ওয়াই এর ব্যবকলন হবে ডিওয়াই, জেড এর ব্যবকলন হবে ডিজেড। কিন্তু পাওয়ার যে আছে, এই পাওয়ারের জন্য একটু কৌশলটা তোমরা পরে শিখবে, আমি একটু দেখাচ্ছি। এই পাওয়ারটা এখানে নেমে আসবে, পাওয়ারটা পাশে নেমে আসবে, আর ওয়াই এর পাওয়ার যা আছে তার থেকে 1 কমে যাবে, অর্থাৎ 1 বিয়োগ হবে। হ্যাঁ, ঠিক আছে। আর এখানে এই যে ওয়াই এর ছোট অংশ ডি ওয়াই হবে। হ্যাঁ, আর এটা তো হলো না, এটা থেকে যাবে। হ্যাঁ, অন্যটা থেকে যাবে, হলো। এইবার কি করতে হবে? অন্যটাকে একইভাবে বদলাইতে হবে, একইভাবে ব্যবকলন করতে হবে, অর্থাৎ এই অংশটাকে একইভাবে ব্যবকলন করতে হবে। তাহলে এই অংশটাকে যদি ব্যবকলন করি, এই অংশটাকে রেখে দেব, ওয়াই এম থাকলো, আর এইটাকে ব্যবকলন করতে হবে। এইবার এইটাকে ব্যবকলন করতে হবে। তাহলে আগের নিয়মে ওই এনটা পাশে আসবে, নেমে আসবে, আর জেড এর পাওয়ার 1 কমে যাবে, সাথে ডিজেড ছোট্ট একটা অংশ হইল। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, আরো বুঝতে হবে। হ্যাঁ, ভবিষ্যতে আরো বুঝতে হবে। আবার বলছি, এই যে পাওয়ারটা পাশে নেমে আসলো। হ্যাঁ, এরকম যদি হতো, হ্যাঁ আচ্ছা, আর হলো কি, এই পাওয়ারটা 1 কমে যাবে, আর ছোট্ট অংশটা এর পাশে থাকবে, আর বাকি যে ফ্যাক্টরটা থাকলো, এই ফ্যাক্টরটা অক্ষত, ওটাকে কিছু করবো না, ওটাকে রেখে দেব। একইভাবে আমরা যেটাকে আগে রেখে দিয়েছি সেটাকে বদলাবো, এই যে এইভাবে বদলাইছি, আর বাকিটাকে রেখে দিয়েছি। ওকে ওকে তাহলে শিক্ষার্থীবৃন্দ, এবার লক্ষ্য করেছে হোয়াট ইজ ডিএক্স। ডিএক্স হচ্ছে কি? ডিএক্স হচ্ছে এক্স এর টোটাল এরর, মোট ত্রুটি, এক্স এর পরম ত্রুটি। আমরা পরম ত্রুটির সমীকরণ পেয়ে গেছি। এটা আমাদের চাই আনুপাতিক ত্রুটির সমীকরণ। তাহলে আনুপাতিক ত্রুটির সমীকরণ হলে এটাকে এক্স দিয়ে ভাগ করে দেই। সুতরাং আনুপাতিক ত্রুটি হলো ডিএক্স বাই এক্স। এটাকে যখন ভাগ করছি, বাকি সবটাকেই ভাগ করতে হবে। ভাগ যদি করি তাহলে কি হবে? তাহলে হবে কি, আমি একটু গুছিয়ে লিখি, আমি এম ওয়াই টু দ্য পাওয়ার এম মাইনাস 1 জেড টু দ্য পাওয়ার এন ডিওয়াই, আমরা এক্স দিয়ে ভাগ করছি, প্লাস এটাকে একইভাবে লিখি এন ওয়াই এম জেড এন মাইনাস 1 ডি জেড এক্স দিয়ে ভাগ করছি। ওকে শিক্ষার্থীবৃন্দ, আর একটা লাইন করব। তাহলে এটা কি হলো? এটা হলো এম, এই এম, আর ওয়াই টু দ্য পাওয়ার এম জেড টু দ্য পাওয়ার এন বাই এক্স, এটা কি হলো ডিওয়াই। এই যে ওয়াই এর উপর যে মাইনাস পাওয়ার 1 আছে, হ্যাঁ, অর্থাৎ ওয়াই টু দ্য পাওয়ার এম মাইনাস 1 মানে হচ্ছে ওয়াই টু দ্য পাওয়ার এম ইন্টু ওয়াই টু দ্য মাইনাস 1। এটার মানে হচ্ছে কি ওয়াই টু দ্য পাওয়ার এম বাই ওয়াই। তাহলে এইখান থেকে মাইনাস পাওয়ারের জন্য এইখানে একটা ওয়াই লিখলাম। ওকে, একইভাবে আমরা এখানে আসি, এটা হলো কি এন ওয়াই এম জেড এন বাই এক্স ডি জেড। এই যে এখানে জেড এর পাওয়ার -1, এই জন্য নিচে একটা জেড লিখলাম। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করেছে মনে হয়, এইটা হলো 1, কারণ দিস ইজ এক্স, এইটাও এক্স, এই যে এক্স, এটা হলো 1, এইটা 1, হ্যাঁ, এবং এটা কি? এটা হলো ওয়াই এর আনুপাতিক ত্রুটি, এটা হলো জেড এর আনুপাতিক ত্রুটি। তাহলে আমরা কি পেলাম? ডিএক্স বাই এক্স ইকুয়াল টু এম
dy বাই ওয়াই প্লাস এন dz বাই z। শিক্ষার্থীবৃন্দ, হ্যাঁ, তাহলে আমরা কি লক্ষ্য করলাম? আমরা লক্ষ্য করলাম যে এই যে x এর ত্রুটি হবে y এর ত্রুটির, y এর আনুপাতিক ত্রুটির তার যে ঘাত আছে সেই ঘাতের গুণফল প্লাস z এর আনুপাতিক ত্রুটি এবং তার ঘাতের গুণফল, এই যোগফলই হচ্ছে কি আনুপাতিক কি এর কি x এর আনুপাতিক ত্রুটি। x এর আনুপাতিক ত্রুটি যদি আমরা বের করতে পারি তাহলে শতকরা ত্রুটিও আমরা বের করতে পারবো। সুতরাং আমাদের সমীকরণটা এইভাবেই থাকুক, আনুপাতিক ত্রুটি। তাহলে আমার এই স্লাইডটার নাম কি? এই স্লাইডটা একটু দেখি। এই স্লাইডটা হচ্ছে আনুপাতিক ত্রুটি নির্ণয়ের সমীকরণ। আমরা এইটুকুই করেছি। এখানে শিক্ষার্থীবৃন্দ একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এই যে ত্রুটিগুলো, এগুলো সব ধনাত্মক বিবেচনা করব আমরা, সকল সময় ধনাত্মক বিবেচনা করব। ওকে, তাহলে এরকম একটা আমরা বিশেষ সমীকরণ চাই। এটা তো সাধারণ সমীকরণ, একটা বিশেষ সমীকরণ। বিশেষ সমীকরণ কি? মনে করি যে ঘনত্ব নির্ণয় করব। ঘনত্ব আমরা জানি, ঘনত্ব ডেনসিটি। ডেনসিটি হচ্ছে কি ভর বাই আয়তন, ভর বাই আয়তন। আর আয়তন হচ্ছে কি? আয়তন হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা। দৈর্ঘ্য a, প্রস্থ b, উচ্চতা c, তাহলে দিস ইজ আয়তন হইল। এইবার রো এর আনুপাতিক ত্রুটি কত হবে? রো এর আনুপাতিক ত্রুটি হবে ডি রো বাই রো, ডি রো, হ্যাঁ, dx বাই x, ডি রো বাই রো। দিস ইজ ইকুয়াল টু কি হবে? দিস ইজ ইকুয়াল টু হবে এখানে কি কি রিলেটেড, কারা কারা সংযুক্ত, কাদের মাপগুলো মাপতে হবে, এম এর মান মাপতে হবে, এ এর মান মাপতে হবে, বি এর মান মাপতে হবে, সি এর মান মাপতে হবে। তাহলে প্রত্যেকটার আনুপাতিক ত্রুটি এবং তাদের পাওয়ারের গুণফলের সমষ্টি হবে এই আনুপাতিক ত্রুটি। তাহলে আমরা পাচ্ছি এখানে কি? এখানে পাচ্ছি ডি এম বাই এম, এম এর আনুপাতিক ত্রুটি, প্লাস এ এর আনুপাতিক ত্রুটি ডি এ বাই এ, প্লাস বি এর আনুপাতিক ত্রুটি ডি বি বাই বি, প্লাস সি এর আনুপাতিক ত্রুটি ডিসি বাই সি। এরকম একটা সমীকরণ হলো, এটা সরল সমীকরণ হলো। ওকে, আবার যদি শিক্ষার্থীবৃন্দ এরকম যদি হয়, তোমরা তো এই সমীকরণটা জানো, অভিকর্ষ ত্বরণের নির্ণয় সমীকরণ সরল দোলকের সাহায্যে g ইকুয়াল টু কি 4 পাই স্কয়ার l বাই টি স্কয়ার, l বাই টি স্কয়ার। এটা অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সমীকরণ সরল দোলকের সাহায্যে। এটা হলো কি কার্যকর দৈর্ঘ্য, আর এটা হলো পর্যায়কাল। তাহলে এই ত্বরণের আনুপাতিক ত্রুটির সমীকরণ কি হবে? আনুপাতিক ত্রুটির সমীকরণ হবে dg বাই g ইকুয়াল টু, এই কনস্ট্যান্টের কোনো দাম নাই। এইখানে আসো, l এর আনুপাতিক ত্রুটি হচ্ছে dl বাই l প্লাস টি স্কয়ার, টি স্কয়ারের আনুপাতিক ত্রুটি, টি এর আনুপাতিক ত্রুটি হচ্ছে টি ডিটি বাই টি, কিন্তু এখানে পাওয়ার আছে 2, এই জন্য 2 দিয়ে গুণ হবে। হলো। আবার যদি এমন হয় যে রোধ নির্ণয়ের সমীকরণ তোমাদের জানা আছে, রোধ আর হচ্ছে কি ভি বাই আই, ভি হচ্ছে ভোল্টেজ, আই হচ্ছে কারেন্ট, অর্থাৎ আই মাপলে ভি মাপলে আর তৈরি করা যাবে, আর ক্যালকুলেশন করা যাবে। তাহলে আর এর ত্রুটির সমীকরণ কি হবে? আর এর ত্রুটির সমীকরণ হবে ডি আর বাই আর। দিস ইজ ইকুয়াল টু কি হবে? ভি এর আনুপাতিক ত্রুটি, ভি এর আনুপাতিক ত্রুটি কত? ভি এর আনুপাতিক ত্রুটি ডিভি বাই ভি, আই এর আনুপাতিক ত্রুটি প্লাস ডি আই বাই আই। শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করতে হবে, আমি কিন্তু এখানে সব প্লাস ব্যবহার করছি, এখানে সব প্লাস, আসলে সব প্লাস ব্যবহার করতে হবে। এখানে পাওয়ার আই নিচে আছে, পাওয়ার এর -1, আর ওই যে পাওয়ার যে মাইনাস, পাওয়ারের মান, পাওয়ারের চিহ্ন যদি আমি চিন্তা করি তাহলে এখানে মাইনাস আসার কথা, তা হবে না, কারণ এরর পজিটিভ, এরর নেগেটিভ না। ওকে, তাহলে দিস আর দ্য ইকুয়েশন টু ক্যালকুলেট দ্য এরর, রেসপেক্টিভ এরর। তাহলে আমাদের প্রয়োজনীয় যে সমীকরণগুলো, সেই সমীকরণগুলো একটু দেখে নিলাম। আরো কিছু সমীকরণ আমরা পরবর্তী স্লাইডে দেখে নিই, পরবর্তী স্লাইডে একটু দেখে নিই। শিক্ষার্থীবৃন্দ, যে জি এর সমীকরণ যেটা আমি লিখলাম, ভি আয়তন নির্ণয় করার সমীকরণ, একটা গোলকের আয়তন নির্ণয় করার সমীকরণ হচ্ছে 4/3 পাই আর কিউব। সুতরাং আর মাপতে হবে, আর মাপলে আমরা বি ক্যালকুলেট করতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে দেখো আনুপাতিক ত্রুটি। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কি বুঝতে সমস্যা হচ্ছে কিনা আমি এই জন্য ক্লিয়ার করতে চাই। এখানে ডি লিখছি, আমার স্লাইডে ডেল আছে, ডি এবং ডেল একই মিনিং, একই
মিনিং, ডি এবং ডেল একই মিনিং, এখানে তাদের অর্থ এক, অর্থাৎ ডি এক্স দিয়ে আমি ত্রুটি বুঝিয়েছি, ডেল এক্স দিয়েও ত্রুটি বুঝতে হবে। ওকে শিক্ষার্থীবৃন্দ, আরো একটা সমীকরণ এখানে আছে। ওকে, এরকম আমরা অনেক সমীকরণ নিজেরা তৈরি করতে পারবো, এই আশা করতে পারি আমি শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা ইকুয়েশন থেকে এবার একটু প্রবলেম করতে চাই, হ্যাঁ, প্রবলেম সলভ করতে চাই শিক্ষার্থীবৃন্দ। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছি স্লাইডে। একটা তলের দৈর্ঘ্য দেয়া আছে এবং প্রস্থ দেয়া আছে, অনিশ্চয়তা সহ ক্ষেত্রফল নির্ণয় করব, অনিশ্চয়তা সহ ক্ষেত্রফল নির্ণয় করব শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা শিক্ষার্থীবৃন্দ এইখানে একটু একটা উপস্থাপনার বিষয় আছে যেটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করতে চাই। সেটা হলো কি, শিক্ষার্থীবৃন্দ দেখো, দৈর্ঘ্যকে লেখা হয়েছে 297 প্লাস মাইনাস 1 ব্র্যাকেটে মিলিমিটার, অর্থাৎ এটার দৈর্ঘ্য হচ্ছে মিলিমিটারে এবং এইটা তার পরিমাপ আসল মান। আর যে ত্রুটিটা আছে, এই ত্রুটি মোট ত্রুটি, পরম ত্রুটি, এই পরম ত্রুটিটা হচ্ছে এখানে 1। এই পরম ত্রুটি আসল মানের সাথে প্লাস মাইনাস দিয়ে সংযুক্ত থাকবে, প্লাস মাইনাস দিয়ে সংযুক্ত থাকবে, এইভাবে আমরা প্রকাশ করব। হ্যাঁ, অর্থাৎ এক্স নট প্লাস মাইনাস ডেল এক্স, এইভাবে প্রকাশ করলে বোঝায় যে এর শুদ্ধতর মান বোঝায়। এর মান কত? এর মান হচ্ছে, এটা হলো প্রকৃত মান, আর যে ত্রুটি আমরা মেপে যে ত্রুটি পাইলাম সেই ত্রুটি হলো ডেল এক্স। তাহলে তার মান কি হতে পারে? তার মান, পরিমাপ্য মান ডেল এক্স প্লাস এক্স নট প্লাস ডেল এক্স অথবা এক্স নট মাইনাস ডেল এক্স এর মধ্যে থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে কি পরিমাপ্য মান, এটাকে বলা হয় শুদ্ধতর মান। হ্যাঁ, তাহলে এইভাবে উপস্থাপন করা হলো। ওকে, তাহলে আমরা এইটুকু কি বুঝতে পারলাম যে এইটা হলো এর মোট ত্রুটি, পরম ত্রুটি। এটা যদি এই দৈর্ঘ্যটাকে যদি আমরা এক্স বলি তাহলে এটা হবে ডেল এক্স। ওকে, তাহলে আমরা এইবার কি করি, অঙ্কটা করার চেষ্টা করি। আনুপাতিক ত্রুটি কত হবে? হ্যাঁ, আনুপাতিক ত্রুটি, এখানে ক্ষেত্রফল হচ্ছে এ, তাহলে এই ক্ষেত্রফল পাবো দৈর্ঘ্য মেপে এবং প্রস্থ মেপে। দৈর্ঘ্যকে এল, প্রস্থকে বি মনে করা হলো, তাহলে প্রস্থের ত্রুটি নির্ণয় করতে হবে এবং দৈর্ঘ্যের ত্রুটি নির্ণয় করতে হবে। এই দুইটা ত্রুটি যোগ করলেই হবে ক্ষেত্রফলের আনুপাতিক ত্রুটি। গড় ক্ষেত্রফল কত? গড় ক্ষেত্রফল হচ্ছে এ হচ্ছে কি, এ হচ্ছে ওই যে 297 আর 209 এর গুণফল হচ্ছে গড় ক্ষেত্রফল। আমাদের আনুপাতিক ত্রুটি তো হলো, এবার অনিশ্চয়তা সহ ক্ষেত্রফল নির্ণয় করব। অনিশ্চয়তা মানে হচ্ছে মোট ত্রুটি নির্ণয় করবো, অর্থাৎ এ হচ্ছে আমার পরিমাপ্য রাশি, এর মোট ত্রুটি হচ্ছে কি ডেল এ নির্ণয় করব। ডেল এ আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আনুপাতিক ত্রুটিকে আমরা যদি এ দিয়ে গুণ করি তাহলেই আমরা পাবো, কি বলে, ডেল এ পাবো। অথবা শতকরা ত্রুটিকে যদি আমরা শতকরা ত্রুটি থেকেও মোট ত্রুটি নির্ণয় করতে পারবো। এবার পরম ত্রুটি দেখো শিক্ষার্থীবৃন্দ, পরম ত্রুটি যেটা বলছিলাম, পরম ত্রুটি হচ্ছে আনুপাতিক ত্রুটিকে এ দিয়ে গুণ করলে হচ্ছে পরম ত্রুটি। ওকে, তাহলে অনিশ্চয়তা সহ ক্ষেত্রফল, ওই যে গড় ক্ষেত্রফল যেটা, সেটা হচ্ছে আমাদের আসল ক্ষেত্রফল, ওটার সাথে ত্রুটি সংযুক্ত করে হলো প্লাস মাইনাস দিয়ে, তাহলে হলো আমাদের শুদ্ধতর মান হলো ক্ষেত্রফলের, অথবা এটাকে বলবো অনিশ্চয়তা সহ বিচ্যুতি সহ ক্ষেত্রফল।
ওকে শিক্ষার্থীবৃন্দ, তাহলে এইবার আমরা আর একটা প্রবলেম সলভ করতে চাই। আরেকটা প্রবলেম শিক্ষার্থীবৃন্দ, এই প্রবলেমটা আমি তোমাদের কোনো হেল্প করব না, তোমরা নিজেরাই সলভ করবা। আমি এটা উঠে দিলাম, এটা নিজেরাই তোমরা সলভ করবা। ওকে, একটা হিন্টস দেয়া আছে, আচ্ছা হিন্টসটা না দিলেও হতো। এবার আমরা একটা ভিন্ন ধরনের ত্রুটি নির্ণয় করব, একটু ভিন্ন ধরনের, যেটা ধারণা আশা করি তোমাদের পূর্ববর্তী ক্লাসেই তোমরা নিয়েছো। এই যে যেই প্রবলেমটা আছে, এই প্রবলেমটা সলভ করতে গেলেই আমাদের কিছু সমীকরণ তৈরি করতে হবে। সেই সমীকরণগুলো সাথে সাথে তৈরি করব এবং অঙ্কটা করে ফেলবো। আলাদা করে আমি সমীকরণ তৈরি করতেছি না। এখানে কি আছে, একজন শিক্ষার্থী স্ফেরোমিটার দিয়ে, স্ফেরোমিটার মানে একটা মিটার, এই মিটার দিয়ে একটি অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ পরিমাপের জন্য 5টা পাঠ নিল এবং 5টা পাঠের প্রাপ্ত মান এখানে দেয়া আছে। একটা হচ্ছে কত, একটা হচ্ছে 5.01, একটা হচ্ছে 5.00, একটা 5.02, একটা 4.99, আর একটা হচ্ছে 5.02 সেন্টিমিটার। 5বার মাপছে, 5বার মাপছে। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, 5বার মাপের, এই মাপের মধ্যে আবার 2টা মাপ একই রকম মিলে গেছে, হতে পারে 3টা মাপ মিলতে পারে, হতে পারে আবার ভিন্ন হতে পারে, ত্রুটি আছে ভিন্ন হতে পারে। এইখান থেকে আমরা কি করব, গড় ত্রুটি বা বিচ্যুতি নির্ণয় করব আর প্রমাণ বিচ্যুতি নির্ণয় করব। গড় বিচ্যুতি, প্রমাণ বিচ্যুতি, দুইটা টার্ম। গড় বিচ্যুতি এভারেজ ডেভিয়েশন, আর হচ্ছে কি প্রমাণ বিচ্যুতি নির্ণয় করব। শিক্ষার্থীবৃন্দ, এটা কিভাবে করব একটু ধারাবাহিকভাবে আমাকে ফলো করো। আমরা এইভাবে করতে চাই। এই যে পার্টগুলো আছে, এই পার্টগুলোর নাম দেই আমরা পরিমাপ। এই পরিমাপগুলোর নাম দিই, পরিমাপগুলোর নাম কি, এক্স। তাহলে x1 প্রথম পরিমাপ, দিস ইজ ইকুয়াল টু, অঙ্কেতে যেভাবে দেয়া আছে সেটা হলো 5.01 সেন্টিমিটার। হ্যাঁ, সেন্টিমিটার দেয়া আছে। পরেরটা হলো x2, দ্বিতীয় মাপটা, দ্বিতীয় পরিমাপটা হচ্ছে কত, 5.00 সেন্টিমিটার। শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় মাপটাকে আমরা x3 বলতেছি। x3 হচ্ছে 5.02 সেন্টিমিটার। এবং 4 নম্বর পরিমাপটা হচ্ছে x4, এটা হলো কত, 4.99 সেন্টিমিটার। আর হলো শেষ 5 নম্বর পরিমাপটা হচ্ছে x5 হচ্ছে 5.02 সেন্টিমিটার। আমরা কি করব, আমরা মিন ডেভিয়েশন, গড় বিচ্যুতি বা ত্রুটি, আর প্রমাণ বিচ্যুতি বা ত্রুটি নির্ণয় করব। তাহলে আমরা প্রথমত হচ্ছে পার্টগুলোকে লিখলাম। এবার আমরা তার গাণিতিক অ্যারিথমেটিক মিন, গাণিতিক গড় নির্ণয় করব। এটাকে সাধারণ গড় বলা হয়। সাধারণ গড়, এভারেজ। সাধারণ এভারেজ হচ্ছে এক্স বার হচ্ছে কি x1 প্লাস x2 প্লাস x3 x4 প্লাস x5 ডিভাইডেড বাই নাম্বারস অফ ইভেন্ট হচ্ছে এখানে 5 ডিভাইডেড বাই 5। ওকে শিক্ষার্থীবৃন্দ, এই মানগুলো যদি এখানে বসায় যোগ করে 5 দিয়ে ভাগ করি, তাহলে মিন বা অ্যারিথমেটিক মিন, সাধারণ ত্রুটি হলো, সাধারণ গড় হচ্ছে 5.008 সেন্টিমিটার। ওকে, এবার আমরা এই যে গড় যে মান পেলাম, এই গড় মান থেকে পরিমাপ্য মানের বিচ্যুতি কত, এটাকে বলা হয় বিচ্যুতি, বা এটাকে ত্রুটিও বলা হয়। এই বিচ্যুতি, বিচ্যুতি। এবার আমরা চাই বিচ্যুতি বা ডেভিয়েশন। বিচ্যুতি হচ্ছে D1 দিস ইজ x1 মাইনাস x বার, x1 কত, x1 হচ্ছে 5.01 আর x বার তো এখানে আছে 5.008। দিস ইজ ইকুয়াল টু 0.002 সেন্টিমিটার। একক লেখার খুব জরুরি জিনিস না এখানে। আচ্ছা, প্রথম পাঠের বিচ্যুতি, দ্বিতীয় পাঠের বিচ্যুতি D2 x2 মাইনাস x বার। একইভাবে এই যে এখান থেকে আমরা পাবো
এক্স এই মান যদি বসাই দেই তাহলে d2 পাবো কত, d2 পাবো -0.08 সেন্টিমিটার, 0.008 ওকে। একইভাবে তৃতীয় মাপের বিচ্যুতি d3 হচ্ছে x3 x বার, এইটা আমরা যদি মান বসাই ক্যালকুলেশন করব 0.012 সেন্টিমিটার। 4 নম্বর মাপের বিচ্যুতি d4, দিস ইজ x4 x বার, দিস ইজ ইকুয়াল টু -0.018 আচ্ছা। d5 মানে 5 নম্বর মাপের বিচ্যুতি x5 x বার, দিস ইজ ইকুয়াল টু 0.012 সেন্টিমিটার। এইগুলো হচ্ছে বিচ্যুতি পেলাম আমরা, প্রত্যেকটা মাপের বিচ্যুতি, কিন্তু আমরা মাপবো গড় বিচ্যুতি। হ্যাঁ, মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশনটা কি? মিন ডেভিয়েশন গড় বিচ্যুতি, গড় বিচ্যুতি, গড় বিচ্যুতি এইটা এক ধরনের, এটাকে ত্রুটি হিসাবে কনসিডার করা হয়। গড় বিচ্যুতি হচ্ছে কত? গড় বিচ্যুতি হচ্ছে ডি, গড় বিচ্যুতি হচ্ছে ডি। ডি ইকুয়াল টু কি? ডি ইকুয়াল টু হচ্ছে d1 প্লাস d2 প্লাস d3 প্লাস d4 প্লাস d5/5। এখানে লক্ষ্য রাখতে হবে শিক্ষার্থীবৃন্দ, এই যে d1 d2 d3 এগুলোর মান পজিটিভ মান, ধনাত্মক মান ব্যবহার করবো আমরা এখানে, ধনাত্মক মান ব্যবহার করব, সকল মান ধনাত্মক ব্যবহার করব। ওকে, তাহলে সেই মানগুলো যদি আমরা এখানে বসাই, এই যে এই মানগুলো আমরা এখান থেকে পাইছি, এই মানগুলো যদি এখানে বসাই, যোগফলটা আমি লিখে দিচ্ছি। যোগফল হচ্ছে 0.052 আর ডিভাইডেড বাই 5। এই গড় বিচ্যুতি ডি হচ্ছে পয়েন্ট কি, পয়েন্ট হচ্ছে কি 0.104। This is one type of error. এটাকে এরর হিসাবে চিন্তা করা হয়। হ্যাঁ, এটাকে এরর হিসাবেও চিন্তা করা হয়। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা গড় বিচ্যুতি লিখলাম। এবার আমাদের বাকি থাকলো কি? প্রমাণ বিচ্যুতি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। প্রমাণ বিচ্যুতিকে সাধারণত কি রো দিয়া লেখা হয়, রো ইকুয়াল টু হলো কি d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার প্লাস d3 স্কয়ার প্লাস d4 স্কয়ার প্লাস d5 স্কয়ার, অর্থাৎ যতগুলো বিচ্যুতি আছে বিচ্যুতিগুলোর বর্গের যোগফল দিয়া এভারেজ, তারপরে তার হোল রুট। দিস ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দিস ইজ আদর্শ বিচ্যুতি। ওকে, এই মানগুলো যদি আমরা বসাই তাহলে আমরা এই সব মান, এখানে আর নেগেটিভ পজিটিভের কোনো ব্যাপার নাই, কারণ সবগুলো স্কোয়ার, নেগেটিভ থাকলেও পজিটিভ হয়ে যাবে। তাহলে এর মান আসবে কত? এর মান আসবে 0.0117। ওকে শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি করলাম? দুই ধরনের এরর ক্যালকুলেশন করলাম। একটা হলো আমাদের যে মোট ত্রুটি, আনুপাতিক ত্রুটি, শতকরা ত্রুটি, এক ধরনের এরর। আরেকটা হলো কি, এরকম ডেটা যদি বেশি হয়, হ্যাঁ, ডাটা অর্থাৎ একটা পরিমাপ করে যদি বেশি সংখ্যক বার পরিমাপ করা হয়, তখন এই যে পরিসংখ্যানের যে পদ্ধতিটা, এই পদ্ধতিতেও ত্রুটি নির্ণয় করা হয়। শিক্ষার্থীবৃন্দ, তাহলে ত্রুটি নিয়ে আরেকটা প্রবলেম শুধু তোমাদের জন্য আমি দিচ্ছি, এটা আমি আর কিছু করব না, এটা শুধু তোমরা করবা, সেটা পরবর্তী স্লাইডে বোধহয় আছে। সলিউশন আচ্ছা, সলিউশন দেখাচ্ছি না, সলিউশন আমি করে দিয়েছি। প্রবলেম 5 একই ধরনের সলিউশন হবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের ত্রুটি নিয়ে লেখাপড়া শেষ হলো আশা করি। এইবার আরেকটু কথা বলবো, সেটা হলো কি ডাইমেনশন বা মাত্রা। হ্যাঁ, ডাইমেনশন ইকুয়েশন, মাত্রা সমীকরণ। হ্যাঁ, মাত্রা সমীকরণ নিয়ে খুব বেশি কিছু বলবো না, বেশি কিছু বলার প্রয়োজন মনে করি না আমি। মাত্রা হচ্ছে কি,
মাত্রা হচ্ছে কোনো পরিমাপকে যদি আমরা সম্পূর্ণভাবে বুঝাইতে চাই তাহলে সেই পরিমাপের একক তার সাথে সংশ্লিষ্ট করি, একক বলি, একক লিখি। একক না প্রকাশ করলে এর পরিমাপ সম্পর্কে পুরো ধারণা পাওয়া যায় না, একক লিখতে হয়। এবং এই রাশিগুলো আমাদের সাথে দুই ধরনের রাশি আছে, একটা মৌলিক রাশি আর একটা হলো কি যৌগিক রাশি। প্রত্যেকটা রাশিরই একক আছে। মাত্রা কি? মাত্রা হচ্ছে যৌগিক রাশির মধ্যে মৌলিক রাশিগুলো কিভাবে আছে, দ্যাট ইজ দ্য ডাইমেনশন। কথাটা ক্লিয়ার করতে পারলাম কি? যেমন মৌলিক রাশি হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে কত? দৈর্ঘ্য হচ্ছে এল। আর যৌগিক রাশি এর সাথে রিলেটেড যৌগিক রাশি ক্ষেত্রফল বা আয়তন। ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ গুণন প্রস্থ। দৈর্ঘ্য যদি এল হয়, প্রস্থ যদি বি হয়, তাহলে ক্ষেত্রফলকে তো আমরা এইভাবে লিখি না, ক্ষেত্রফলকে একটা প্রতীক দিই, ক্ষেত্রফল হচ্ছে এরিয়া। তাহলে এই এরিয়ার সাথে দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য মৌলিক রাশি, দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য মৌলিক রাশি কিভাবে আছে? মৌলিক রাশি কিভাবে সংশ্লিষ্ট আছে? মৌলিক রাশি, এখানে মৌলিক রাশি, দুইটা মৌলিক রাশির গুণফল, এটা হলো মাত্রা। মৌলিক রাশির দৈর্ঘ্যকে সাধারণত এল দ্বারা লেখা হয়, সুতরাং ক্ষেত্রফলের মাত্রা হবে এল 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 স্কোয়ার। ক্ষেত্রফলের মাত্রা হবে কি? এল স্কোয়ার। আরো মৌলিক কতগুলো সংখ্যা আছে, মৌলিক রাশি আছে। এখানে 4টা মৌলিক রাশি আমরা বিবেচনা করি। 4টা মৌলিক রাশি কি? 4টা মৌলিক রাশি হচ্ছে একটা দৈর্ঘ্য, একটা ভর যার মাত্রা হচ্ছে এম, আর একটা হলো সময়। সময় হচ্ছে কত? সময় হচ্ছে টি। সাধারণত এই 3 রাশি কোন রাশির সাথে কিভাবে সংশ্লিষ্ট, এটি হচ্ছে মাত্রা দিয়ে বোঝায়। তাহলে শিক্ষার্থী, ক্ষেত্রফলের মধ্যে ভর কতটুকু আছে? ক্ষেত্রফলের মধ্যে ভর নাই, সুতরাং ভরের পাওয়ার হবে কত? ভরের পাওয়ার হবে 0। শিক্ষার্থী, ক্ষেত্রফলের মধ্যে সময় কত আছে? সময় নাই, তাহলে টি এর পাওয়ার হবে 0। তাহলে এখান থেকে ক্লিয়ার করে আমরা, এখানে 2 হবে, ক্লিয়ার করে আমরা বুঝতে পারছি যে এ রিলেটেড উইথ লেন্থ, নট মাস, নট টাইম। দ্যাট ইজ দ্য ডাইমেনশন। ওকে, একইভাবে আমরা যদি একটু বেগের কথা বলি, বেগ হচ্ছে ভি এর সাথে কিভাবে রিলেটেড? বি এর সমীকরণ আমরা জানি s/t। s হচ্ছে দৈর্ঘ্য আর টি হচ্ছে সময়। তাহলে ভি এর মাত্রাটা কি হবে? ভি এর মাত্রা টি এর দৈর্ঘ্যের মাত্রা এল, আর টি এর মাত্রা হচ্ছে টি এর মাত্রা টি, কিন্তু টি নিচে, এই জন্য এখানে -1 মাত্রা। ওকে, আবার মাত্রার সমীকরণ যখন বলবো তখন একটা কনভেনশনের সুবিধা আছে, এরকম থার্ড ব্র্যাকেট ইউজ করলে এটা মাত্রার সমীকরণ বোঝা যাবে। ওকে শিক্ষার্থীবৃন্দ, আরো যদি এবার ত্বরণে যদি আসি, ত্বরণ হচ্ছে কত? ত্বরণ এ হচ্ছে কি? বেগ বাই সময়। বেগ কত? বেগ হচ্ছে কি? দূরত্ব বাই সময়, আর হচ্ছে 1 বাই সময়। তাহলে হলো কি হলো? ত্বরণের মধ্যে কি আছে? দূরত্ব আছে। দূরত্ব কয়বার আছে? দূরত্ব একবার আছে। সময় কয়বার আছে? সময় 2 বার আছে। সময় 2 বার টি, এবং নিচে থাকার কারণে -2। দ্যাট ইজ দ্য ডাইমেনশন অফ এ, আর দিস ইজ দ্য ডাইমেনশন ইকুয়েশন। ওকে, আশা করি ডাইমেনশন নিয়ে আর কথা বলার দরকার নেই। বইয়ে ডাইমেনশন বিস্তারিত আছে, তোমরা একটু বইটা তো অবশ্যই বই পড়বে। সেই ক্ষেত্রে আরো কিছু আমাদের আলোচনায় সংশ্লিষ্ট হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ গেল ডাইমেনশন, গেল। এরপরে কি আসবে? ডাইমেনশন গুলো গেল। কতগুলো ডাইমেনশন? এখানে বলের ডাইমেনশনের কথা বলছি, শক্তির ডাইমেনশনের কথা বলছি, ভরবেগের ডাইমেনশনের কথা বলছি। তারপরে কি আসবে শিক্ষার্থীবৃন্দ? আমি কতগুলো কোশ্চেন এবং আনসার তোমাদের কাছে লিখে দিচ্ছি। অর্থাৎ এই যে আমার স্লাইডে আসবে, এগুলো হচ্ছে সংক্ষেপ এক কথায় প্রশ্ন, এক কথায় উত্তর। এরকম বহু কোশ্চেন, কতগুলো কোশ্চেন আমার কাছে আছে, সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এবং উত্তরও সাথে সাথে আছে। শিক্ষার্থীবৃন্দ এগুলো একটু লক্ষ্য করবা। ওকে, আমি এই ব্যাপারে আর কোনো কথা বলছি না, শুধু কোশ্চেন লেখা আছে, উত্তরও আছে, তোমরা একটু দেখে নেবা। শিক্ষার্থীবৃন্দ, এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের পড়া হয়ে গেল।
আর তোমাদের পড়া বাকি থাকলো এই চ্যাপ্টারটা কি বলে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার এবং পদার্থবিজ্ঞানের অ্যাকচুয়ালি জানার জন্য চ্যাপ্টার। গণিতের সমাবেশ কম আছে, কিন্তু যেইগুলো আছে সেইগুলো খুব জটিল জিনিস না, সুতরাং এইগুলো একটু সতর্কতার সাথে ভালো করে পড়ে নিতে হবে। আমি কতগুলো কোশ্চেন তৈরি করছি, সেই কোশ্চেনগুলো আছে। আর শিক্ষার্থীবৃন্দ, আমি একটা এমসিকিউ কোশ্চেন করেছি। এই এমসিকিউ কোশ্চেনটাও তোমাদের জন্য থাকবে এবং এটার আনসারটা আমি পরবর্তীতে কোনো এক সময় আমি দেব। আর শিক্ষার্থীবৃন্দ, আরেকটা জিনিস আমি তোমাদেরকে করতে চাই, সেটা হলো তোমরা কেউ কেউ আমার ফেসবুক আইডি চেয়েছো, আমি ফেসবুক আইডিটা আমি তোমাদের জন্য দিচ্ছি এবং আমি আশা করি পরবর্তীতে সেই ফেসবুক আইডি দিয়ে তোমাদের সাথে যোগাযোগটা করব। এটা হলো কি ফেসবুক আইডি। ফোকাস করে ঠিক আছে, ঠিক আছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এই চ্যাপ্টারটা আমরা শেষ করবো আজকে। আর পরবর্তী চ্যাপ্টারের জন্য আমাদের আরও শিক্ষক আসবেন, তোমাদের সাথে যুক্ত হবেন এবং আমার ফোন নাম্বার আছে, একইভাবে আমাদের হেড স্যারের ফোন নাম্বার তোমাদের কাছে আছে। তাছাড়া আমাদের কলেজের ওয়েবসাইটে সকল স্যারের ফোন নাম্বার আছে, সেইখান থেকেও তোমরা কালেক্ট করে যখন প্রবলেম হবে তখনই কথা বলতে পারো। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা পরের স্লাইডে পরের স্লাইডে যাওয়া যাবে না? কি হলো? পরের স্লাইডে যাও। পরের স্লাইডে যেতে হবে। শিক্ষার্থীবৃন্দ, একাধিক বই পড়া লাগবে, একটা বই হবে না। তবে একটা বই পড়ো, প্রথমে একটা বই পড়া শেষ হলে আরেকটা বই কিনো। এটা হলো এমসিকিউ কোশ্চেনটা দিয়ে দিলাম এবং এটা আনসারটা আমার কাছে আছে, তোমরা আগে সলভ করো, তারপরে আমি তোমাদের আনসার পৌঁছাবো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।